এই নির্বাচন দিল্লিতে সরকার গঠন করার নির্বাচন। এই নির্বাচনে দিল্লিতে সরকারটাকে বদলাতে হবে। এখন বদলাতে গেলে কারা বদল করবে? দিল্লিতে যারা আছে তাদের রাখা যাবে না। এটা 2 দফার নির্বাচনে দেশের মানুষ বুঝে গেছেন। তমলুক আমাদের একটা ঐতিহাসিক ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম জায়গা। ইতিহাসে যার নাম লেখা আছে জল জল করে, সেটা হচ্ছে তমলুক। এই তমলুক লোকসভা নির্বাচনে মূলত লড়াই হচ্ছে কাদের সঙ্গে? আমরা বামপন্থীরা লড়াই করছি লাল ঝান্ডা, জোড়া ফুলের লড়াই হচ্ছে, পদ্ম ফুলের লড়াই হচ্ছে। আপনাদেরকে ঠিক করতে হবে কাকে আপনারা বেছে নেবেন। 2009 থেকে জোড়া ফুলকে বেছে নিয়েছিলেন, ঠিক করেছিলেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা তৃণমূলকে ভালোবেসেছিলেন, তৃণমূলকে ভোট দিয়েছিলেন, কিন্তু এমন জায়গায় ভোট দেবেন না যে যারা পালিয়ে যাবে। 9 থেকে জোড়া ফুলকে জিতিয়েছেন। 9 যিনি প্রথম এমপি হয়েছিলেন জোড়া ফুল চিহ্নে, তিনি কিন্তু এখন আর জোড়া ফুলে নেই। তারপরে যিনি আবার জোড়া ফুল চিহ্নে, তার ভাই এমপি হলো। কিছুদিন আগে দেখলাম দিল্লির দপ্তরে তিনিও পদ্ম ফুল ধরে নিয়েছেন, তিনিও জোড়া ফুলে নেই। আরেকজন জোড়া ফুলের নতুন প্রার্থী আমদানি করা হয়েছে, দিদি আবার তার নাম ফাম জানে না, আমি শুনলাম। তাই তো, ঠিক নাকি? হ্যাঁ, পৈতোষ দিদি নাকি তমলুক কেন্দ্রের জোড়া ফুলের প্রার্থীর নাম ফাম ভুলে যাচ্ছেন। আসলে ওটা ভাইপোর ক্যান্ডিডেট, দিদির ক্যান্ডিডেট না, তাই দিদি মনে রাখতে পারেনি। তো আমি যখন আসি, আমাকে কমরেডরা ফোন করছিল। ফোন করে যখন, তখন একজন আমার যুব বন্ধু, সম্ভবত পারিজাত, গান করছিল মৌসুমী ভৌমিকের আমার প্রিয় গানটা। সেই গানের কয়েকটা লাইন ওই স্টুডিওয় যেতে যেতে একটু দেবাংশুর সঙ্গে আমার একটু আলাপ আছে। ওটা দেবাংশুর প্রিয় গান, আমার শুনতে ভালো লাগে। ও আমাকে অনেকবার বলেছে, তাপসদা এই গানটা আমার ভীষণ প্রিয়। বলে ওটা আসলে তুমি শুভেন্দুকে শোনাবে। ওই গানের 2টো লাইনের কথা আমি বলবো। ওই গানটায়, তুমি যখন সমুদ্র স্নানে যাবে, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। তুমি যখন আবার নরেন্দ্র মোদীর কাছে যাবে, বলো নেবে তো আমায়, নেবে তো আমায়। দেবু তোমার ফুলটা জোড়া ফুল থাকবে তো? আমি চ্যালেঞ্জ করে বলছি, এই যে তৃণমূল যাকে প্রার্থী করেছে, শুধু শুভেন্দু যেদিন এরোপ্লেনের টিকিটটা কেটে ওকে সঙ্গে নিয়ে যাবে, ও গিয়ে পদ্ম ফুল ধরে নেবে। আর পদ্ম ফুলের যাকে প্রার্থী করা হলো, আমাদের হাইকোর্টের আইনজীবী ছিলেন। হাইকোর্টের আইনজীবীরা নিজে কোনো সিদ্ধান্ত নেয় না, আইনে যা লেখা থাকে আইনজীবীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আর সেই দেখিয়ে দেওয়ার পরে তাকে সিদ্ধান্ত নিতে হয়। অনেকে বলছিলেন উনি কেন আপনাদের পার্টিতে যোগ দিলেন না? আমি বললাম, আমাদের পার্টিতে 2 বছর পোস্টার লাগাতে হবে, না হলে তো মেম্বারশিপ পাওয়া যাবে না। এই একটা পার্টি, এই একটা সিপিএম পার্টি, সদস্যপদ পেতে গেলে দেওয়ালে চুন লাগাতে হবে। আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে পারেন, বিকাশ ভট্টাচার্য হতে পারেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতে পারেন, নিরঞ্জন সি হতে পারেন, তাপস সিনহা হতে পারেন, সীতারাম ইয়েচুরি হতে পারেন, প্রকাশ কারাত হতে পারেন। এই পার্টিটার সদস্যপদ পেতে গেলে আপনাকে দেওয়ালে চুন লাগাতে হবে, আপনাকে পোস্টার লাগাতে হবে, আপনাকে মিছিলে স্লোগান দিতে হবে, আপনাকে ঝান্ডা ধরতে হবে। তারপরে আপনি এজি হবেন, তারপরে আপনি ক্যান্ডিডেট মেম্বার সিএম হবেন, তারপরে আপনি পিএম হবেন। পার্টি সদস্যপদ, এই একটা পার্টি। মঞ্চে উঠলেই ভাইস প্রেসিডেন্ট হওয়া যায় না? মঞ্চে উঠে ঝান্ডাটা ছুঁয়ে পড়লে, ঝান্ডাও না ডান্ডা ছুঁলেই লোকসভার প্রার্থী। ঝান্ডা ছুঁচ্ছে না, দেখবেন ডান্ডাটা ছুঁচ্ছে এরকম করে, ডান্ডা ছুঁয়েই লোকসভার প্রার্থী, ডান্ডা ছুঁয়েই ভাইস প্রেসিডেন্ট, ডান্ডা ছুঁয়েই রাজ্যের সম্পাদক হবেন না। এখানে হতে গেলে অনেক লড়াই করতে হবে, অনেক কাজ করতে হবে মানুষের জন্য, আর তার সাথে মতাদর্শগতভাবে আপনাকে শানিত হতে হবে। এই লড়াই আপনি করতে পারবেন না অভিজিৎ বাবু, তাই আপনি ওখানে গেছেন। তবে এটা আমরা জানি,
কোর্টের এজলাস আর রাজনীতির ময়দান এক না। কোর্টের এজলাস থেকে বেরিয়ে এসে রাজনীতির ময়দানে আপনি বেশি দিন লাস্টিং করতে পারবেন না। আপনি যার হাত ধরে বিজেপিতে জয়েন করেছেন, তার বাপ ঠাকুর দাদা কংগ্রেস করত, তারা তৃণমূল করত, এখন সপরিবারে তারা বিজেপিতে চলে গেছে। আপনিও বেশি দিন ওখানে লাস্টিং করতে পারবেন না। আপনি জানেন না গোটা দেশ, যে দলটাতে আপনি গেছেন, গোটা দেশ আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। কোন বিজেপি? 2014 সালে বিজেপির সরকার এসেছিল। 2019 সালে কার সরকার? 2014-তে বিজেপির সরকার এলো। 2019-এ কার সরকার দিল্লিতে হলো? হ্যাঁ, জানেন আপনারা, বলছেন না। কেউ কেউ আস্তে আস্তে করে বলছেন যে